রাজধানীর প্রগতি সরণি এলাকায় 2 বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রাতে মানিকগঞ্জেও বাসে অগ্নিসংযোগ, নাশকতা, ষড়যন্ত্রের অভিযোগে 25 জনকে গ্রেপ্তার করেছে ডিবি। 2 সাজ্জাদের নিয়ন্ত্রণে চট্টগ্রামের আন্ডারওয়ার্ল্ড, রাজনৈতিক ছত্রছায়ায় সক্রিয় বিশাল বাহিনী, বিরুদ্ধে গেলে নিশ্চিত মৃত্যু। গুলি করে, যার পরিপ্রেক্ষিতে পথে চলাচল রিক্সাওয়ালা থেকে শুরু করে সবাই আহত হইতে পারে। যেভাবে গুলি বর্ষণ করতেছে, মানুষের কোনো জানমালের কোনো নিরাপত্তা আসলে আমরা পাওয়া যাচ্ছে না। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতিতে ক্ষতিগ্রস্ত হচ্ছে কোটি শিক্ষার্থী। যৌক্তিক দাবিতে কর্মসূচি, দাবি আন্দোলনকারীদের। বিবিসির মহাপরিচালক টিম ডেভি ও বার্তা প্রধান ডেবরা টার্নেসের পদত্যাগ, পক্ষপাতমূলক সংবাদ প্রচারের অভিযোগ ব্রিটিশ সংবাদ মাধ্যমটির বিরুদ্ধে। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সঙ্গে রয়েছি আমি মারফি রহমান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের স্লোগান সংবলিত 1 লাখ গ্যাস বেলুন উড়িয়ে আইনশৃঙ্খলা বিঘ্ন করার পরিকল্পনার অভিযোগে 25 জনকে গ্রেপ্তার করেছে ডিবি। ডিএমপির নিউজ পোর্টালে এই তথ্য জানানো হয়। গ্রেপ্তার ব্যক্তিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, তারা রাজধানীতে ঝটিকা মিছিলের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টিসহ আইনশৃঙ্খলা বিঘ্ন করার চেষ্টা করছিল। এছাড়া 10 থেকে 12 নভেম্বর প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার আশপাশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের স্লোগান সংবলিত 1 লাখ গ্যাস বেলুন উড়ানোর পরিকল্পনা ছিল তাদের। ডিবির বিভিন্ন বিভাগ এই অভিযানে অংশ নেয়। ডিএমপি জানায়, রাজধানীতে আইনশৃঙ্খলা রক্ষা, নাশকতা প্রতিরোধ ও শান্তি শৃঙ্খলা বজায় রাখতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন বিভিন্ন থানা ও ওয়ার্ড পর্যায়ে নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবদল, যুবলীগ, শ্রমিক লীগ ও সহযোগী সংগঠনের একাধিক নেতাকর্মী। তাদের বিরুদ্ধে নাশকতার পরিকল্পনায় সম্পৃক্ততার অভিযোগ আনা হয়েছে। রাজধানীতে পৃথক 2টি স্থানে 2টি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ভোর 5টার দিকে রাজধানীর গুলশানের শাহজাদপুরের বাসতলায় ভিক্টর ক্লাসিক বাসে আগুনের ঘটনা ঘটে। পরে সকাল 6:30টার দিকে মেরুল বাড্ডার আরমা মাজেদা মালিক টাওয়ারের সামনে আকাশ এন্টারপ্রাইজের একটি বাসে আগুন দেওয়া হয়। আগুনে সম্পূর্ণ পুড়ে যায় বাস দুটি। তবে এসব ঘটনায় এখনো কোনো অভিযোগ করেনি বাস মালিক কর্তৃপক্ষ। ঘটনার পরপর রাস্তা থেকে সরিয়ে ফেলা হয়েছে পুড়ে যাওয়া বাস দুটি। এদিকে মিরপুরে গ্রামীণ ব্যাংকের সামনে ও মোহাম্মদপুরে স্যার সৈয়দ রোডে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এদিকে মানিকগঞ্জে থেমে থাকা একটি স্কুল বাস এবং গাছে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। পুলিশ জানায়, রোববার সন্ধ্যা 7:30টার দিকে শিবালয় উপজেলার উথলি এলাকায় ফিলিং স্টেশনে পার্কিং করে রাখা মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের একটি মিনি বাসে হঠাৎ আগুন দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল আগুন নিয়ন্ত্রণে আনে। রাতে ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে। এদিকে রাত 9টার দিকে ঢাকা রিচা মহাসড়কের পুকুরিয়া এলাকায় রাস্তার পাশে একটি গাছেও আগুন জ্বলতে দেখা গেছে। পরে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। জনমনে আতঙ্ক ছড়াতেই দুর্বৃত্তরা এমন ঘটনা ঘটিয়েছে বলে ধারণা পুলিশের। বড় সাজ্জাদ বিদেশে, ছোট সাজ্জাদ কারাগারে। অথচ চট্টগ্রামে আন্ডারওয়ার্ল্ডের অন্যতম নিয়ন্ত্রক এই 2 সাজ্জাদ গুরু শিষ্যের বিরুদ্ধে গেলেই নিশ্চিত মৃত্যু, যার সর্বশেষ প্রমাণ সরওয়ার বাবলা হত্যাকাণ্ড। অন্ধকার জগতে এখন তাদের একচ্ছত্র আধিপত্য। আছে রাজনৈতিক ছত্রছায়া, অস্ত্রভাণ্ডার ও বিশাল বাহিনী, যারা শহর এবং বিভিন্ন উপজেলায় সক্রিয়।
চালিতাতুলি এলাকার সাজ্জাদ আলী খান 90-এর দশকের আলোচিত দুর্ধর্ষ শীর্ষ সন্ত্রাসী, বেশি পরিচিতি শিবির ক্যাডার সাজ্জাদ হিসেবে। 2000 সালে বধধারাটে আলোচিত 8 মার্ডার মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত। পালিয়ে প্রথমে দুবাই, পরে ভারতে গিয়ে সংসার পাতেন। সাজ্জাদকে ধরতে ইন্টারপোলের রেড নোটিশ জারি আছে এখনো। সরোয়ার বাবলা ও নুরুন নবী ম্যাক্সন ছিলেন সাজ্জাদের শিষ্য। 2011 সালে অস্ত্রসহ গ্রেপ্তার হন দুজনেই। 2017 সালে মুক্তি পেয়ে চলে যান কাতারে। সেখানেও জেল খাটা বাবলাকে দেশে ফেরত পাঠালে 2020 সালে বিমানবন্দরে গ্রেপ্তার হন। 4 বছর জেল খেটে বের হয়ে 2024 সালে 27 জুলাই আবার গ্রেপ্তার হন বাবলা। 5 আগস্টের পর জামিনে মুক্তি পান। বিদেশে অবস্থানরত সাজ্জাদের সাথে বিরোধের জেরে আলাদা বাহিনী গড়েছিলেন সরোয়ার বাবলা। তখন সাজ্জাদের সেকেন্ড ইন কমান্ড হন ছোট সাজ্জাদ ওরফে বুড়ির নাতি। শুরু হয় দুই গ্রুপের আধিপত্যের লড়াই। 2022 সালে ভারতে ম্যাক্সনের রহস্যজনক মৃত্যু হলে বাবলা একা হয়ে পড়েন। গত 15 মার্চ ঢাকা থেকে ছোট সাজ্জাদ ধরা পড়ার নেপথ্যে বাবলাকে দায়ী করেন তার সহযোগীরা। এরপর দুদফা বাবলাকে গুলি করে হত্যা চেষ্টা ব্যর্থ হলে গত 5 নভেম্বর তৃতীয়বারে এসে সফল হয় খুনিরা। বড় সাজ্জাদ ভারতে, ছোট সাজ্জাদ জেলে, কিন্তু চট্টগ্রামের অপরাধ জগতে সক্রিয় তাদের বাহিনী। বিশেষ করে রায়হান, ইমন, খোরশেদের নাম আসছে সাম্প্রতিক একাধিক হত্যাকাণ্ডের ঘটনায়। হুমকির কয়েকটি ফোনালাপও ফাঁস হয়েছে। সন্ত্রাসীদের প্রত্যেককে সবসময় দেখা গেছে যখন যে দল ক্ষমতায় সে দলের নেতাদের ছত্রছায়ায়। এগুলো একেবারে সুপরিকল্পিত হত্যাকাণ্ড। এটা জেলখানার ভিতর থেকে পরিকল্পনা হইতে পারে, দেশের বাইরে থেকেও হতে পারে। এগুলো খতিয়ে দেখে পুলিশের জন্য, র্যাবের জন্য কোনো বিষয় নয়। তাদের কাছে এগুলো ফাইল আছে, তারা জানে কোত্থেকে কারা এই ঘটনা ঘটাচ্ছে। শিল্প, কলকারখানা, ব্যবসা প্রতিষ্ঠান, বাস ও টেম্পো স্ট্যান্ড, বালুমহালে চাঁদাবাজি, ঝুট ব্যবসা এলাকায় আধিপত্য, এসব নিয়েই আন্ডারওয়ার্ল্ডের এই দুই গ্রুপের বিরোধ। চট্টগ্রাম শহরের বাইরে রাউজান, ফটিকছড়ি, হাটাজারিতেও তাদের বাহিনী সক্রিয়। তারা কী পরিমাণ দুর্বিনীত হয়েছে, কী পরিমাণ অদম্য হয়েছে, দুঃসাহসী হয়েছে। তারা প্রশাসন থেকে শুরু করে বাংলাদেশ সরকারকে চুল পরিমাণ কেয়ারই করছে না। এই ফ্রাঙ্কেনস্টাইনগুলোকে কিন্তু বানিয়েছে কারা? এই দলগুলোই বানিয়েছে। দুই গ্রুপের আধিপত্যের লড়াই প্রকাশ্যে অস্ত্রবাজি ও দ্বন্দ্ব সংঘাতের জেরে ঘটছে একের পর এক হত্যাকাণ্ড। এরা এলিভাতারে গুলি করে, যার পরিপ্রেক্ষিতে পথে চলাচল রিক্সাওয়ালা থেকে শুরু করে সবাই আহত হইতে পারে, যে কেউ গুলিবিদ্ধ হইতে পারে। এখানে সেখানে যেভাবে গুলি বর্ষণ করতেছে, মানুষের কোনো জানমালের কোনো নিরাপত্তা আসলে আমরা পাওয়া যাচ্ছে না। ওরা কেন অস্ত্র নিয়ে এভাবে ওপেনে তারা গুলি করবে? এটা একটা আইন শৃঙ্খলার বা রক্ষা বাহিনীর একটা মানে নিরাপত্তা দেওয়ার খুবই একটা দরকার। তবে পুলিশের দাবি ভিন্ন। এগুলো হচ্ছে গুপ্তঘাতক এবং এগুলো বেশিরভাগই আমি মনে করি হায়ার্ড কিলার। এদের কোনো দলীয় কোনো আদর্শগত অবস্থা, এগুলো হায়ার্ড কিলার। এদেরকে গ্রেপ্তার করাটা সময়ের ব্যাপার মাত্র। আর এদের যে দলের যে প্রধান, সেগুলো তো কেউ বিদেশে আছে, কেউ জেলের ভিতরে আছে, ছত্রভঙ্গ অবস্থায় আছে। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। নারায়ণগঞ্জ 5 আসনে বিএনপির মনোনয়ন নিয়ে তৃণমূলে দেখা দিয়েছে অসন্তোষ। তাদের অভিযোগ, বিগত সময়ে আওয়ামী লীগ নেতাদের সাথে মিলেমিশে ব্যবসা বাণিজ্য করেছেন দল মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ। উসমান পরিবার সদস্য ও আওয়ামী লীগ নেতাদের সাথে ঘনিষ্ঠ ছবি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সদ্য দলে যোগ দেয়া একজন ব্যবসায়ীকে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন নেতাকর্মীরা। তবে বিএনপি মনোনীত প্রার্থীর দাবি, ওসমান পরিবার ভয়ভীতি দেখিয়ে বিভিন্ন অনুষ্ঠানে যেতে বাধ্য করত তাদের। সদর আর বন্দর উপজেলা নিয়ে নারায়ণগঞ্জ 5 আসন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আসনটিতে বিএনপির মনোনয়ন পেয়েছেন ব্যবসায়ী মাসুদুজ্জামান মাসুদ। চলতি বছরের সেপ্টেম্বরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভির হাতে ফুলের তোড়া দিয়ে দলটিতে আনুষ্ঠানিকভাবে যোগ দেন মাসুদুজ্জামান। দলে যোগ দিয়েই একাধিকবারের এমপি আবুল কালাম সহ বড় বড় নেতাদের টেক্কা দিয়ে পেয়েছেন দলের মনোনয়ন। তবে শুরুতেই পড়েছেন বিতর্কের মুখে। ওসমান পরিবার ও আওয়ামী লীগের নেতাদের সাথে তার ঘনিষ্ঠ ছবি ঘুরছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। স্থানীয় বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, রাজনৈতিক পট পরিবর্তনের আগ পর্যন্ত আওয়ামী লীগ নেতাদের সাথে মিলেমিশে ব্যবসা করেছেন মাসুদুজ্জামান। সোশ্যাল মিডিয়া খুললেই দেখবেন এদের ছবি আওয়ামী লীগের এমন কোনো লোকের সাথে নাই তার সাথে সংযোগ।
এখন আমরা কিভাবে রাজপথের কর্মীরা মেনে নেই? শামীম ওসমানের সাথে, যে সেলিম ওসমানের সাথে, যে আজমির ওসমানের সাথে রেয়াজও করে নারায়ণগঞ্জে বিভিন্ন সময় বিভিন্ন কাজকর্ম আকাম কুকাম করছে, সেই লোকেকে আজকে কিভাবে তারা পাইলো, আমরা তৃণমূলে যারা আছি তারা এটা মেনে নিতে পারছি না। উনি যদি 5ই আগস্টের সময় আমাদের সঙ্গে থাকতেন, আমরা ওয়েলকাম জানাতাম। আপনাকে নিয়ে দেশ গর্ব, আপনাকে নিয়ে নারায়ণগঞ্জ গর্ব, আপনাকে তো তখন আমরা পাই নাই। দলীয় মনোনয়নের সিদ্ধান্তে অসন্তোষ দেখা দিয়েছে বিএনপির তৃণমূলে। দুঃসময়ে নেতাকর্মীদের পাশে ছিলেন এমন কাউকে ধানের শীষ প্রতীক দেওয়ার দাবি তাদের। আন্দোলন সংগ্রাম করেছে, আমরা এরকম একটা ব্যক্তিকে আশা করেছিলাম। তবে 17 বছর যে কর্মীরা মাঠে ছিল সেই কর্মীদের মূল্যায়ন হতো। আমরা আশা রাখি কেন্দ্র যথাযথ মূল্যায়ন করবে, তার প্রতিফলন হবে। এখন আমরা আশা আছি পরিবর্তন হবে ইনশাআল্লাহ। তবে বিএনপি মনোনীত প্রার্থীর দাবি, ওসমান পরিবার সহ আওয়ামী লীগ নেতারা ভয়ভীতি দেখিয়ে বিভিন্ন অনুষ্ঠানে যেতে বাধ্য করত তাকে। ব্যবসা টিকিয়ে রাখতেই যেতে হতো সেসব অনুষ্ঠানে। সেলিম ওসমান উনি আমাকে রিং করে যে 11 নম্বর ওয়ার্ডে যাব, তোমাকে থাকতে হবে। আমার এই দলের সাথে কোনো যোগাযোগ নাই, আমি কেন আপনার এখানে যাব? এই সেলিম ওসমান আমার বাপকে রিং দেয়, আমার সম্বন্ধে অনেক কিছু বলে এবং এক রকমের হুমকি। বাধ্য হয়ে একটা অনুষ্ঠানে আমি এখানে উপস্থিত হয়েছিলাম। বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন ব্যবসায়ী মাসুদুজ্জামান। দেশে ফিরে সংবাদ সম্মেলন করে সব অভিযোগের জবাব দেবেন বলেও জানিয়েছেন তিনি। জাহিদ হাসান, যমুনা নিউজ। ঠাকুরগাঁওয়ে মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানদের সাথে মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ওই 71-এ আমাদের লক্ষ লক্ষ মানুষ বাড়িঘর ছেড়ে পালিয়ে ভারতকে আশ্রয় নিয়েছিল। ওই 71-এ আমাদের মা বোনদেরকে অন্যায়ভাবে তাদেরকে অত্যাচার করে, নির্যাতন করে, দাঁড়ি করে তাদেরকে হত্যা করা হয়েছিল। এই কথাগুলো আমরা বুঝতে পারি না। 9 মাস আমরা দীর্ঘকাল, সেই 9 মাস যারা যুদ্ধ করেছি, পরিবার পরিজনের কোনো খবর নেই, কিন্তু দেখা কত মানুষ কোথায় চলে গেছে, তাই না? তো সেই দিক থেকে ভুলে দেওয়ার চেষ্টা করলে যাবে ভাই, যাবে কে? আমার জন্মটাকে কি আমি ভুলতে পারি? ওইটা মাথার মধ্যে রাখি। আজকে সুপরিকল্পিত হবে একটি চক্র, একটি মহল, যারা 1971 সালে পাকিস্তান হানাদার বাহিনীর সঙ্গে যোগ সন্দেশ করে এই দেশের মুক্তিযোদ্ধাদের হত্যা করেছিল, তার পরিবারদের হত্যা করেছিল, তাদের মেয়েদেরকে তুলে দিয়েছিল খান বাহিনীর হাতে। তাদের সঙ্গে এই দেশের মানুষ আপোষ করতে পারে নাকি ভাই? করে কইবা হবে তো, মুক্তিযুদ্ধ করতে উঠতে হবে তো। ঠিক আছে, আমি এই কথাগুলো বলতাম, বলি না, তারপরে বলতেন যে কারণে এরা আজকে দেশটাকে গিরে খাওয়ার চেষ্টা করতেছে, গ্রাস করার চেষ্টা করতেছে। আমাদের ধর্মপ্রাণ মুসলমান ভাইদের ধর্মীয় অনুভূতিকে বিক্রি করে তারা ওই কাজগুলো করতে চাচ্ছে। আমরা সেটা হতে দিতে পারি না। আজকে আমাদের রুখে দাঁড়াতে হবে। আমাদেরকে আমাদের যে মুক্তিযুদ্ধের যে চেতনা, সেই চেতনাকে সামনে আনতে হবে। তো আমরা এই দেশের মানুষ, আমরা লড়াই করেছি, সংগ্রাম যুদ্ধ করেছি, করে আমরা 71 সালে আমাদের দেশকে স্বাধীন করেছি। সেই দিন প্রেসিডেন্ট জিয়াউর রহমান একটি বীর মুক্তিযোদ্ধা, স্বাধীন ঘোষক, তিনি এই মুক্তিযোদ্ধা সংসদকে নাই ভাই বলবেন, আমি অত বলতে চাই না, কিভাবে সাহায্য সহযোগিতা করেছিলেন, কিভাবে মুক্তিযোদ্ধার সামনে এনেছিলেন আমাদের ম্যাডাম। দর্শক দেখছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের অংশবিশেষ। জুলাই গণ অভ্যুত্থানের রাজধানীর রামপুরার ভবনের কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে গুলি করা সহ 2 জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ 5 জনের বিরুদ্ধে 5ম দিনের সাক্ষ্য গ্রহণ আজ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বেঞ্চে এই সাক্ষ্য গ্রহণ হবে। এদিন 3 জন সাক্ষীর জবানবন্দি নেওয়ার কথা রয়েছে। এছাড়া জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের শিক্ষার্থী আবু সাইদ হত্যার অভিযোগে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি হাসিবুর রশিদ সহ 30 জনের বিরুদ্ধে 10ম দিনের সাক্ষ্য গ্রহণ আজ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ
এই সাক্ষ্য গ্রহণ হবে। এর আগে 3 বার এই মামলার সাক্ষ্য গ্রহণ পিছিয়েছে। আবু সাইদের বাবা মকবুল হোসেনের জবানবন্দির মধ্যে দিয়ে গত 28 আগস্ট এই মামলায় প্রসিকিউশনের পক্ষে সাক্ষ্য গ্রহণ শুরু হয়। গত 27 আগস্ট প্রসিকিউশনের পক্ষে সূচনা বক্তব্য দেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। এর আগে 6 আগস্ট 30 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয় ট্রাইব্যুনাল। তবে এই মামলায় বেরোবির সাবেক ভিসি সহ 24 জন এখনো পলাতক রয়েছেন। খুলনার রূপসাঘাটের পন্টুনের সাথে যাত্রীবাহী ট্রলারের ধাক্কায় নদীতে পড়ে নিখোঁজ এক নারী সহ 2 জন। রোববার রাত 11:30টার দিকে এই ঘটনা ঘটে। এই বিষয়ে আরও জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আল এহসান। এহসান, নিজেদের নাম পরিচয়, নিখোঁজদের নাম পরিচয় কি জানা গেছে এবং উদ্ধার তৎপরতা শুরু হয়েছে কিনা বিস্তারিত জানাবেন। মারফি, সকাল থেকেই উদ্ধার তৎপরতা শুরু হয়েছে। এর আগে গতকাল রাতেই যখন ঘটনা ঘটেছিল তারপর থেকে নৌবাহিনী, কোস্টগার্ড, নৌ পুলিশরা সবাই উদ্ধার অভিযান শুরু করেছিল। সকাল থেকে আবার অভিযান শুরু হয়েছে। প্রচণ্ড স্রোতের কারণে উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে, তারপরেও সবাই চেষ্টা করছেন। আসলে 2 জনের নারী, এক নারী এবং এক পুরুষের কথা বলা হচ্ছে। যে পুরুষের কথা বলা হচ্ছে তিনি খুলনার সন্ধানী ডায়াগনস্টিক সেন্টারের প্রশাসনিক কর্মকর্তা। তিনি পারাপারের সময় পড়ে গেছেন। আর এক নারীর কথা বলা হচ্ছে, কিন্তু তার এখনো নাম পরিচয় জানা যায়নি বা তাকে খোঁজার জন্য কেউ এখনো ঘাটে আসেনি বা কেউ এখনো মিসিং বা সে যে নিখোঁজ এরকম কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে স্থানীয়রা বলছেন 2 জনের কথা। সেই হিসেবে নৌবাহিনী এবং কোস্টগার্ড তাদের ডুবুরি দল উদ্ধার অভিযান চালাচ্ছে। আমরাও সেই ঘাটে আছি, দেখছি মানুষজন, প্রচুর মানুষ জড়ো হয়েছেন। সতর্কতার সাথেই নৌকাগুলো এখন চলাচল করছে। কিন্তু বরাবরই একটা অভিযোগ আছে যে রাত যত বাড়ে নৌকা বা পারাপারকারী নৌকাগুলো তত বেপরোয়া হয়ে ওঠে। তারা তখন মূলত যারা নৌযান চালান মাঝি, তাদের কাছে না দিয়ে তাদের সহকারীদের দিয়ে এই উদ্ধার নৌকাগুলো চালানো হয়। এ কারণেই কিন্তু এরকম দুর্ঘটনা প্রায়ই ঘটে। তো সেই রকম একটা দুর্ঘটনা এখানে ঘটেছে। উদ্ধার অভিযান চলছে এখন, সারাদিনে চলবে। হয়তো যতক্ষণ উদ্ধার না হয় তাদের, ততক্ষণ উদ্ধার অভিযান চলবে। মারফি, এই ছিল সর্বশেষ আমার কাছে। এহসান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। শিক্ষাঙ্গনে বারবার আন্দোলনের ফলে ব্যাহত হচ্ছে শিক্ষার্থীদের পাঠ। 3 দফা দাবিতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতি স্থগিত করার ঘোষণা এলেও চিমেতালে চলছে লেখাপড়া। এই ধরনের অস্থিরতা শিক্ষার্থীদের মানসিক বিকাশে চাপের সৃষ্টি করছে বলছেন অভিভাবকরা। যদিও শিক্ষকরা বলছেন যৌক্তিক দাবিতেই আন্দোলনে ছিলেন তারা। ফেনী থেকে আরও জানাচ্ছেন সহকর্মী আরিফুর রহমান। জিসান ফেনী পাইলট আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 4র্থ শ্রেণীর শিক্ষার্থী। স্কুলে এসে জানতে পারে ক্লাস নেবেন না শিক্ষকরা। জিসানের মতো অবস্থা দেশের কোটি শিক্ষার্থীর। বার্ষিক পরীক্ষার আগে পাঠদান না হওয়ায় সিলেবাস শেষ হওয়া নিয়ে শঙ্কায় তারা। আমি ক্লাস 4-এ পড়ি, আমার স্যাররা ক্লাস নিচ্ছে না। আমাদের স্যারেরা যদি না পড়ায়, না শিখায়, তাহলে আমরা কিভাবে শিখব? শিক্ষকদের দাবির ন্যায্যতা নিয়ে প্রশ্ন না তুললেও তাদের কর্মসূচি নিয়ে ক্ষুব্ধ অভিভাবকরা। বলছেন চলতি বছরের শুরুতে বই পৌঁছায়নি হাতে হাতে। 26 ফেব্রুয়ারি থেকে 6 এপ্রিল পর্যন্ত বন্ধ থাকায় দেখা মেলেনি শিক্ষক শিক্ষার্থীর। মে মাস জুড়ে ছিল শিক্ষকদের কর্মবিরতি। ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটিতে ক্লাস হয়নি জুনে। সেপ্টেম্বরে পূজাসহ আরও কিছু বন্ধের কারণে বেশিরভাগ সময় হয়নি পাঠদান। 8 নভেম্বর আবারও ডাকা হয় কর্মবিরতি। এ বছরের 8 মাসেরও বেশি সময় শিক্ষা থেকে ক্ষতিগ্রস্ত হওয়ায় উদ্বিগ্ন অভিভাবকরা। শিক্ষকরা এই বেতন জেনেও তো এই পেশায় এসেছে, তাহলে কর্মবিরতির নামে কেন এই শিক্ষা ব্যবস্থাকে এভাবে ধ্বংস করতেছে ওরা? আমার মেয়েটা ক্লাস 5-এ পড়ে, কিন্তু পাঠদানটা ঠিক মতো না হওয়ার কারণে অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে। বাচ্চাদের পড়ালেখার বছরের শেষ, পরীক্ষা সামনে আছে, এই অবস্থায় এটা বন্ধ রাখা ঠিক না।
শিক্ষকরা বলছেন তাদের আন্দোলন যৌক্তিক, তবে শিক্ষার্থীদের ক্ষতির বিষয়টিও স্বীকার করেছেন তারা। যেখানে আমার জীবনমান দরিদ্র সীমার নিচে, আমি যে বেতন পাই সেটা আমাকে যে একটা মানসম্মত জীবন লিড করার জন্য আমাকে যে একটা অনুভূতি দেবে, শক্তি দেবে, সেটা আমি পাই না। আমাদের বেতন বৈষম্য, আমাদের মর্যাদার বৈষম্য, এই বৈষম্যগুলো দূর করার জন্য আমাদের এই আন্দোলন। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ থাকলেও ইবতেদায়ী, নুরানি ও হাফেজিয়া মাদ্রাসাগুলোতে যথানিয়মে চলছে পাঠদান। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আমরা আছি, যার কারণে আমাদের কোনো কর্মবিরতি নেই, আমাদের যথারীতি ক্লাস চলছে, আমরা ক্লাস পরিচালনা করছি। শিক্ষার্থীদের জিম্মি করে আন্দোলনকারী শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানালেন শিক্ষা অফিসার। কারা কারা কর্মবিরতি করতেছে আমরা মনিটর করতেছি উপজেলা শিক্ষা অফিসারদের মাধ্যমে। আমরা আশা করি বিকালের মধ্যে তথ্য পেয়ে যাব কারা কারা করছে। পরবর্তীতে আমরা আমাদের অথরিটিকে জানাবো, অথরিটি ডিসিশন নেবে। জেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয় 560টি, শিক্ষার্থীর সংখ্যা 1,71,946 জন, শিক্ষক রয়েছেন 3,338 জন। আরিফুর রহমান, যমুনা নিউজ, ফেনী। ডোনাল্ড ট্রাম্পের ভাষণ সম্পাদনা ঘিরে সৃষ্ট বিতর্কের জেরে পদত্যাগ করেছেন বিবিসির মহাপরিচালক টিম ডেভি এবং বার্তা প্রধান ডেবরা টার্নেস। গাজাসহ আরও কয়েকটি ইস্যুতেও পক্ষপাতমূলক সংবাদ প্রচারের অভিযোগ উঠেছে ব্রিটিশ সংবাদ মাধ্যমটির বিরুদ্ধে। ভুল স্বীকার করে বিবৃতিও দিয়েছেন টিম এবং ডেবরা। বিবিসির সাবেক এক উপদেষ্টা বিবিসির বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ করার পরেই এই ইস্যুতে উত্তেজনা ছড়ায়। এছাড়া আরেক ব্রিটিশ গণমাধ্যম টেলিগ্রাফ বিবিসির এক নথি প্রকাশ করে। সেখানে জানা যায়, প্যানোরামা তথ্যচিত্রে ট্রাম্পের বক্তব্যের অংশবিশেষ জোড়া লাগিয়ে ব্যবহার করেছিল বিবিসি। গত বছর নির্বাচনের এক সপ্তাহ আগে প্রচার করা হয় তথ্যচিত্রটি। ভাষণ সম্পাদনার পর এমন দাঁড়ায় যে ট্রাম্প সবাইকে ক্যাপিটাল হিলে যেতে বলেছেন এবং নিজেও সেখানে যুক্ত হয়ে লড়াই করবেন বলে জানিয়েছেন। তবে কি আবারও সেনা শাসনের দিকে এগিয়ে যাচ্ছে পাকিস্তান? দেশটিতে সংবিধানের 27তম সংশোধনী ঘিরে উঠেছে এমন প্রশ্ন, যেখানে সর্বোচ্চ ক্ষমতা দেয়া হয়েছে সেনাপ্রধানকে। বিশ্লেষকদের শঙ্কা, সিদ্ধান্তটি বাস্তবায়িত হলে ঝুঁকিতে পড়বে গণতন্ত্র। অভ্যন্তরীণ রাজনীতিতে সেনাবাহিনীর হস্তক্ষেপ বাড়বে আরও। বিশ্লেষকরা বলছেন, এতে করে কার্যকারিতা হারাবে রাজনৈতিক প্রতিষ্ঠানগুলো, হুমকির মুখে পড়বে পাকিস্তানের গণতন্ত্র। বিশ্ব রাজনৈতিক অঙ্গনে পাকিস্তানের সবচেয়ে প্রভাবশালী আর গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে এখন পরিচিত ফিল্ড মার্শাল আসিম মুনির। প্রতিরক্ষা ছাপিয়ে বিদেশ নীতিতেও যার রয়েছে বিস্তর প্রভাব। হোয়াইট হাউসে পাক সেনাপ্রধান মার্কিন প্রেসিডেন্টের একান্ত বৈঠকই এর উদাহরণ। দুশ্মনों के लिए आहिन है गजबनाक तेरा। আলোচিত এই সেনাপ্রধানের ক্ষমতা আরও বাড়ছে সংবিধানের 27তম সংশোধনীতে। পাকিস্তানের ইতিহাসে সবচেয়ে বিতর্কিত সংশোধনীর তকমা পেয়েছে এটি, যেখানে নতুন সৃষ্ট পদ প্রতিরক্ষা প্রধানের দায়িত্ব পালন করবেন আসিম মুনির, যার অর্থ 3 বাহিনীর সর্বোচ্চ পদে আসীন হবেন সেনাপ্রধান, আজীবন পাবেন দায় মুক্তি। প্রতিরক্ষা প্রধানের বিশেষ এই ক্ষমতা বলে ভঙ্গুর গণতন্ত্র থেকে পুরোদস্তুর সামরিক শাসনের দিকে চলে যেতে পারে পাকিস্তান, এমন মত বিশেষজ্ঞদের। দাবি, ধীরে ধীরে সামরিক শক্তির প্রভাব আরও বৃদ্ধি পাবে দেশটিতে, এমনকি কার্যত অচল হয়ে পড়ার শঙ্কা রয়েছে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর। বিমান ও নৌবাহিনীর ওপর কর্তৃত্বপ্রাপ্ত একজন সেনা কর্মকর্তাকে প্রতিরক্ষা প্রধান হিসেবে নিয়োগ করা প্রাতিষ্ঠানিক ভারসাম্যহীনতার সম্ভাব্য বিপর্যয় ছাড়া কিছু না। সংশোধনীটি প্রতিরক্ষা কাঠামো শক্তিশালী করার পরিবর্তে নির্দিষ্ট ব্যক্তির উপকারের জন্য তৈরি করা হয়েছে বলেই মনে হচ্ছে। সংশোধনীর মাধ্যমে পাকিস্তানের রাজনীতিতে সেনাবাহিনীর প্রভাব সাংবিধানিক বৈধতা পাচ্ছে, যা দেশের অভ্যন্তরে সামরিক কর্তৃত্বকে আরও গভীর প্রাতিষ্ঠানিক রূপ দেবে। ফলে প্রতিটি ক্ষেত্রেই নাক গলাতে পারবে সেনাবাহিনী, এমন শঙ্কাও বিশেষজ্ঞদের। স্বয়ং যুক্তরাষ্ট্রে জয়েন্ট চিফদের নিরঙ্কুশ ক্ষমতা থাকে না। এভাবে সংবিধান সংশোধন করে সামরিক কর্মকর্তাদের আজীবন সুরক্ষা দেওয়া বেসামরিক কর্তৃত্বের নীতিকেই নষ্ট করে দেবে। যদিও পাকিস্তানের রাজনীতিতে সেনা প্রভাব নতুন নয়, স্বাধীনতা পরবর্তী সময় থেকেই দেশটির রাজনীতি সেনা ছায়ায় আচ্ছন্ন। সামরিক অভ্যুত্থান ঘটিয়ে আইয়ুব খান থেকে শুরু করে জিয়াউল হক আর পারভেজ মুশারফের মতো আলোচিত সেনা কর্মকর্তারা যার নজির রেখেছেন। অনিক রহমান, যমুনা নিউজ।